3 মাসে 42,000 কোটি টাকার সুদ পরিশোধ করল সরকার। চলতি অর্থ বছরে বরাদ্দের লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। অর্থের সঠিক ব্যবহারের পরামর্শ। ব্যাপক চাপে দেশে অর্থনীতি। প্রবৃদ্ধি নামতে পারে 3.8%। আইএমএফের পূর্বাভাস, আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে $60 কোটি সহায়তা এডিবির। প্রায় 4 বছর পর চালু হচ্ছে বন্ধ থাকা উত্তরে 6টি চিনি কল। উৎপাদনে যেতে লাগবে আরও 1 বছর। কর্মী ও আখ চাষিদের মুখে হাসি। অর্থনীতিতে ইতিবাচক সাড়া পড়ার আশা। দাম নিয়ে বিএডিসির স্বেচ্ছাচারিতা। আমন বীজ দিচ্ছেন না চুয়াডাঙ্গা চাষিরা। মুখ থুবড়ে পড়েছে বীজ সংগ্রহ কার্যক্রম। কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস স্থানীয় কর্মকর্তার। এবং অত্যাধুনিক ও আকর্ষণীয় মডেলের গাড়ি তৈরির প্রতিযোগিতায় বিশ্বের শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে মালয়েশিয়ান প্রোটন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতে অন্য প্রসঙ্গ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বাণিজ্যের শুরুতে যাচ্ছি সেখানে। করেছে একই সঙ্গে জাতিকেও কিছুটা, আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। মাননীয় মহাসচিব, এই গাইডলাইনটা তারা দিয়েছেন, সেটি কি মনে হচ্ছে যে সময় ক্ষেপণ হচ্ছে? যৌক্তিক তো মনে হয়নি, জানো তো আমরা বলেছি যে আমরা হতাশ হয়েছি এটাতে, সেজন্যই তো এটা বলা। তত্ত্বাবধায়ক সরকার তো পুনর্বহাল, দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে এই বিষয়ে এই নির্বাচনগুলোকে আপনারা বাতিল চান? বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না, যেহেতু সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি জাস্টিস খায়রুল হক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উড়িয়ে দেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। তা আমরা আশা করি সেটা হবে। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে 2014, 18 এবং 2024 যে একটা ভোটারবিহীন আর একটা রাতের ভোট আর একটা হচ্ছে ডামি ভোট, যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে। আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে এটাই বক্তব্য দিয়েছি যে এগুলো সবগুলো অবৈধ সংসদ ছিল। সেটার সময় তো এখনো আছে। সময় যখন আসবে, যখন আমাদের সেই সুযোগ আসবে তাকে বিচারের আওতায় নিয়ে আসার, তখন নিশ্চয়ই নিয়ে আসা হবে। এই আইনে আমরা যেটা মনে করি যে আমরা যে বক্তব্যগুলো দিয়েছিলাম, এটা সারাদিন সাহেব ভালো বলতে পারবেন। আমরা আপনার কতগুলো আমরা যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছিলাম, আমরা আমাদের তরফ থেকে যেটা আমরা আপনার কোর্টকে দিয়েছিলাম, সেখানে আমরা কিছু রেখে, প্রিএম্বলে কিছু রেখে এবং সেই সঙ্গে আপনার আবার কিছু পরিবর্তন করে আমরা কিছু প্রস্তাব দিয়েছিলাম, সেটা পুরোপুরিভাবে আসেনি। আমরা তো এটা বাতিল চেয়েছি, আমরা ইতিপূর্বে আমরা কিন্তু ইউনিয়ন পরিষদ বাতিল চেয়েছি, আপনাদের মনে থাকার কথা। গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এই সিটি এবং পৌর কাউন্সিলরদের অপসারিতটা তাদের একটা সমাবেশে যোগ দিয়েছে। তারা বলেছে তাদেরকে পুনর্বহালের আহ্বানটুকু তারা জানাবে স্থানীয় সরকারের। এটা কি কোন ধরনের কৌশল কিংবা আসলে এভাবে? এটা তাদের বক্তব্য, তারা কি দৃষ্টিভঙ্গি কীভাবে বলেছে তারা বলতে পারবে। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে
যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে, এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বানও জানিয়েছিলাম, এবং যে সবগুলো ভাঙা হয়েছে কিন্তু আপনার শুধু ইউনিয়ন পরিষদটা করা হয়নি। আমরা সেটারও দাবি জানিয়েছি ইউনিয়ন পরিষদে অবিলম্বে এটাকে আপনার বাতিল করা উচিত। মহাসচিব, একটা বিষয় হচ্ছে এই নির্বাচন সংস্কার যখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ছাত্রদের মধ্যে পরস্পর বিরুদ্ধে একটা সুর আমরা দেখছি। কেউ বলছে যে আর কিছুদিন সময় দেওয়া যেতে পারে, সেটা নিয়ে আবার জাতীয় অনৈক্য তৈরি হচ্ছে কিনা যখন সবাই কথা বলছে এই জায়গা নিয়ে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। আমরা মনে করি যে এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে, এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। আমরা এখন সরাসরি ছিলাম বিএনপির সংবাদ সম্মেলনে। যাচ্ছি পরের সংবাদে। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের ঋণ ও সুদ পরিশোধের বিভিন্ন দিক নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব, তবে দেখে আসবো এই সংক্রান্ত একটি প্রতিবেদন। দিন যত যাচ্ছে ততই জনগণের ঘাড়ে বাড়ছে রাষ্ট্রীয় ঋণ এবং এর সুদের বোঝা। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে সুদ পরিশোধে ব্যয় হয়েছে 42,000 কোটি টাকার বেশি। এই ধারা অব্যাহত থাকলে সুদ পরিশোধের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ঋণ ও সুদের চাপ থেকে মুক্তি পেতে স্বল্প সুদের ঋণের উৎসগুলোর দিকে নজর দেওয়ার তাগিদ আসছে। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ইয়ানুর সিফাতের রিপোর্ট। রাজস্ব আদায়ে লক্ষ্য পূরণ করতে প্রায় প্রতি বছরই বাজেট ঘাটতি পূরণে ঋণের ওপর নির্ভর করতে হয় সরকারকে। পরে যা শোধ হয় সুদে আসলে। চলতি অর্থ বছরে ঋণের সুদ বাবদ প্রায় 1.25 লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে 42,388 কোটি টাকা ব্যয় হয়েছে প্রথম 3 মাসে, যা বরাদ্দের 37% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, বিগত বছরগুলোয় মেগা প্রকল্প বাস্তবায়নে বাছ বিচার ছাড়াই বাড়ানো হয়েছে ঋণের বোঝা, যার মাসুল গুনতে হচ্ছে। প্রজেক্টের কস্ট 10,000 কোটি টাকা থেকে 30,000 কোটি হয়েছে, কিন্তু সেখানে যেসব প্রাক্কলন করা হয়েছে এটা থেকে কি লাভ হবে, কি আমাদের ইকোনমিক রিটার্ন আসবে, ফাইন্যান্সিয়াল রিটার্ন আসবে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি, এগুলো কিন্তু কিছু পরিবর্তন করা হয়নি। তার ফলে দেখা যাচ্ছে যে ওখান থেকে যে টাকাটা আমরা আয় হিসাবে যেটা আমরা পাচ্ছি, সেটা দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ঋণ পরিশোধ করাটা তখন সম্ভব হচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের তথ্য, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বিদেশি ঋণ নেওয়া হয়েছে 4,000 কোটি টাকা, আর আগের ঋণ পরিশোধ করা হয়েছে 7,000 কোটি টাকার বেশি। অন্যদিকে দেশের ব্যাংক থেকে 25,000 কোটি টাকার ঋণের বিপরীতে 26,000 কোটি টাকার বেশি শোধ করা হয়েছে। ঋণ গ্রহণের খরচে খাত সঞ্চয়পত্র থেকে এবার 15,400 কোটি টাকা তুলতে চায় সরকার। অর্থ ব্যয়ে দূরদর্শী না হলে এসব ঋণের টাকা গলার কাটা হয়ে দাঁড়াবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। আমাদের এই ঋণের বোঝাটা কিন্তু অনেক বেড়ে গেছে, যার ফলে আমরা আমাদের যে আয় করছি তার কিন্তু একটা বড় অংশই আমাদের ঋণ এবং তার সুদ পরিশোধে ব্যয় করতে হচ্ছে। আমাদেরকে বেছে বেছে ঋণটা নিতে হবে এবং ঋণটাকে সঠিকভাবে উৎপাদনশীল খাতে বের করতে হবে, যাতে ঋণটা আমাদের বোঝা না বাড়ায়। চলমান রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগ কম হওয়ায় বাজেট ঘাটতি পূরণে ঋণ করার ক্ষেত্রে আরও বেশি কৌশলী হওয়ার পরামর্শ তাদের। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম। আলোচনায় যাচ্ছি সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের কাছে। জনাব মোয়াজ্জেম, আমি একটু প্রথমেই জানতে চাই যে আমরা ঋণ কাঠামো প্রতি বছরে আমাদের বাড়ছে, ঋণে যোগ হচ্ছে দেশি বিদেশি ঋণ। সেক্ষেত্রে এই বছরে যে লক্ষ্যমাত্রা ছিল সুদ পরিশোধের, সেটি কিন্তু প্রথমে আমরা দেখলাম যে প্রথম প্রান্তিকেই বলা চলে যে প্রায় 37% সুদ আমরা পরিশোধ করছি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে সারা বছরের চেয়ে প্রথম 3 মাসে এতটা পরিমাণ আমরা সুদ পরিশোধ করলাম। প্রথমত এখানে যেটি, সেটা হলো যে আমাদের অভ্যন্তরীণ ঋণ নেবার প্রবণতা বাড়ছে এবং
যেটা বিদেশি ঋণের চেয়ে তুলনামূলকভাবে বেশি, এবং এটা উত্তরোত্তর বেড়েছে। এবং সেই হিসেবে এই যে সুদ, প্রথম 3 মাসে যে ব্যয় পরিশোধ বলছেন, সেটার একটা বড় অংশই আসলে হচ্ছে অভ্যন্তরীণ প্রিন্সিপাল এবং সুদ পরিশোধের জন্য। এবং সেটি আমাদের জন্য একটা বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে, যে আমাদের এই ঋণ কাঠামোর ভিতরে যেগুলো আমরা অভ্যন্তরীণ যে সমস্ত ঋণ করছি, এগুলো তুলনামূলকভাবে কম পরিকল্পিত, এবং এমন ধরনের প্রকল্পের জন্য নেওয়া হচ্ছে এই সমস্ত ব্যয়বহুল প্রকল্প বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য এই ঋণ নেওয়া হচ্ছে, যেগুলো থেকে রিটার্ন তুলনামূলকভাবে দীর্ঘমেয়াদে আসবে, অথবা পর্যাপ্ত মাত্রায় সেই রিটার্নগুলো আসবেও হয়তো না। এবং কিন্তু এগুলো সহজ বলে সরকার দেখা যাচ্ছে বিদেশি উৎসগুলোর চেয়ে অভ্যন্তরীণ উৎসগুলোর থেকে ঋণ নেবার একটা প্রবণতা সরকারের বেশি। আর অন্যদিকে বিদেশি উৎসগুলোর ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হলো যে উত্তরোত্তর আমাদের এতদিন যে কনসেশনাল ঋণগুলো আমরা পেতাম, তার সাথে সাথে আমাদের এই ঋণগুলোর পরিমাণ কমে যাচ্ছে। আস্তে আস্তে ব্লেন্ডেড ফাইন্যান্স আসছে, অর্থাৎ কনসেশনাল ঋণ এবং কমার্শিয়াল ঋণ এ দুটো মিলে আমাদেরকে নিতে হচ্ছে, কেননা আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল মধ্যমায়ের দেশে ঢুকে গিয়েছি। ফলে আমরা আর এখন শুধু কনসেশনাল ঋণ পাবো না, আমাদেরকে আস্তে আস্তে কমার্শিয়াল ঋণ নিতে হচ্ছে। এগুলোর সুদ পরিশোধের দায় ধীরে ধীরে বাড়ছে, এবং এ কারণেই আপনি এখন তো এক প্রান্তিকের দেখলেন, আগামীতে এই মাত্রাটি উত্তরোত্তর আপনি বাড়তে দেখবেন। সেক্ষেত্রে আসলে যে কথাটি বলেন আপনি, ব্যান্ডেড ঋণ বিভিন্নভাবে, যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও বিভিন্নভাবে তাদের যেহেতু মধ্যমায়ের দেশে তারা চলে গেছে, সেখানে তারা অনেকভাবে এই মেকানিজমগুলো করে তারা ঋণ নেয়। সেক্ষেত্রে বাংলাদেশ 26-এর পরে গিয়ে কি করবে, আসলে কি করা দরকার? আমাদের জন্য যেটা দরকার সেটা হলো যে আমাদের যে পরিমাণ আমাদের অভ্যন্তরীণ রাজস্ব, সেই রাজস্ব দিয়ে আমাদের যে সরকারের ব্যয় বা সামগ্রিকভাবে আমাদের যে উন্নয়ন ব্যয়, সেটা মেটানো কষ্টকর। ফলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ঋণের আগে আমাদের রাজস্ব বৃদ্ধির দিকে নজর দেওয়া দরকার। এবং আমাদের 2026-এর পরে সবচেয়ে বড় যে টার্গেটটি হওয়া উচিত, আমরা আমাদের অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করে কিভাবে আমরা আমাদের মূল যে ব্যয়, উন্নয়ন ব্যয় বা রাজস্ব ব্যয়, এগুলো আমরা কতটা মেটাতে পারি, এই জায়গায় সরকারের প্রথম নজর দেওয়া দরকার। এবং এক্ষেত্রে বড় যেটা দরকার, যে প্রচুর পরিমাণে ট্যাক্স ফাঁকি হয়, ট্যাক্স এড়িয়ে যাওয়া হয়, ঠিকমতো অডিট হয় না, যেখান থেকে সরকার আরও ট্যাক্স পেতে পারতেন। প্রচুর মানুষ ট্যাক্স আওতার বাইরে রয়ে গিয়েছেন। এখান থেকে যদি বিপুল পরিমাণে রাজস্ব আনা যায়, যেটা আমরা 2021 সালে একটা স্টাডি করে দেখেছিলাম, যে সরকার যতটুকু রাজস্ব পান তার সমপরিমাণ রাজস্ব সরকার বঞ্চিত হন। এটি যদি আদায় করতে পারতেন, তাহলে সরকারের জন্য বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা অনেক কমানো যেত। তবে হ্যাঁ, ভবিষ্যতে নিরিখে আমাদের প্রকল্প চয়নের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হওয়া দরকার। আমাদের নিশ্চিত হওয়া দরকার যে যেহেতু ঋণগুলো আস্তে আস্তে ব্যয়বহুল হবে বাংলাদেশের জন্য, সুতরাং প্রকল্পগুলো যেন ইকোনমিক্যালি ভায়াবল, ইকোনমিক্যালি সাস্টেইনেবল হয়, এবং এগুলো যাতে সময়ের ভিতরে শেষ হয়। বাড়তি ব্যয় যাতে এগুলোর মধ্যে কোনোভাবে সংশ্লেষ না থাকে, কেননা প্রচুর পরিমাণে দেখা যায় যে অপচয়, দুর্নীতি এবং প্রকল্প ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে একটা বড় ব্যয় দেখিয়ে সেটার জন্য ঋণ নেবার প্রবণতা রয়েছে। সুতরাং সেই জায়গাগুলো নজর দেওয়া। আর একটি হলো যে উত্তরোত্তর আমাদের এখানে সাউদার্ন লোন, যেটা সাউথ সাউথ কোঅপারেশন, দক্ষিণ দক্ষিণ সহযোগিতার অধীনে চীন, রাশিয়া বা ভারতের কাছ থেকে ঋণ নেবার বা সহযোগিতা নেবার প্রবণতা বাড়ছে। এগুলো তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে থাকে, এবং এগুলোর ক্ষেত্রে টার্মস কন্ডিশনসগুলো আমরা মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট এজেন্সির কাছ থেকে যে রেটে পাই তার থেকে তুলনামূলক বেশি হয়। সুতরাং সেই সমস্ত ঋণ নেবার ক্ষেত্রে সতর্ক থাকা এবং আরও বেশি নেগোশিয়েট করা, যাতে আমরা অনেক বেশি ফ্লেক্সিবল টার্মে তাদের কাছ থেকে ঋণগুলো পেতে পারি। একটি বিষয় বলেন যে আমাদের রাজস্ব আহরণটা অনেক কম, যেহেতু এই জন্য আমাদের ঋণগুলো বেশি নিতে হচ্ছে। সেক্ষেত্রে অটোমেশন তো অনেক দিন হলো আমরা কথা বলছি বিভিন্নভাবে, সেক্ষেত্রে অটোমেশন কতটুকু সুবিধা নিশ্চিত করতে পারে রাজস্ব আহরণে? এটা তো আসলে কোনো রকেট সায়েন্স না, এটা আমরা সকলেই জানি যে অটোমেশন দরকার, এবং অটোমেশন চান না এরকম লোকের সংখ্যাই ভিতরে রয়ে গিয়েছে, যারা রাজস্ব কর্মকর্তা বা রাজস্ব অধিদপ্তর বা রাজস্ব বোর্ড যেটা রয়েছে, তাদের ভিতরে অটোমেশন নেবার অনাগ্রহটা বেশি, এবং সেটার কারণও আমরা টের পাই। কেননা ফেস টু ফেস ইন্টারাকশন হলে অনেক রকমের আন্ডারহ্যান্ড ডিলিং করতে সুবিধা হয়, কিন্তু এগুলোকে যত বেশি ফেসলেস ট্রানজ্যাকশনে যাওয়া যাবে, যত বেশি অটোমেটেড ওয়েতে এই ট্রানজ্যাকশনগুলো করা যাবে, তত এই ধরনের দুর্নীতি কমিয়ে আনা যাবে। আমাদের এই দুর্নীতি কমানোর জন্যই বরঞ্চ আমাদের এই অটোমেশনে যাওয়া দরকার। আসার কথা হলো যে এনবিআর এর অধীনে বেশ কিছু অটোমেটেড প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, মানুষজনকে সচেতন করা হচ্ছে, ডিজিটালি যাতে ট্যাক্স সাবমিশন হয় সেটার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এটি ভালো দিক, কিন্তু একই সাথে ট্যাক্স নেটের আওতার
বাইরে যে বিপুল জনগোষ্ঠী রয়ে গিয়েছে, একেবারে গ্রামাঞ্চলেও এখন কোটিপতি রয়েছেন, বা গ্রামাঞ্চলেও এখন এগ্রিকালচারের বিভিন্ন এন্টারপ্রাইজ করে বিপুল অর্থ আয় করছেন, তাদেরকে ট্যাক্স নেটের আওতায় আনা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এনবিআর এখনো বড় লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিটের বাইরে গিয়ে ডিসেন্ট্রালাইজড ওয়েতে সারা দেশ থেকে কিভাবে আদায় করতে হবে এই মেকানিজমটা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি। সুতরাং আমাদের ডিজিটালাইজেশন দরকার, শুধুমাত্র এক্সিস্টিং ট্যাক্স বেইজে না, ডিজিটালাইজেশন দরকার আমাদের এই যারা বাইরে রয়েছে তাদেরকে কিভাবে এটার মধ্যে আত্মীকৃত করা যায় সে লক্ষ্যেও আমাদের এটাকে বাড়ানো দরকার। আপনি রিটার্নের কথা বলছিলেন যে ঋণগুলো আমরা নিচ্ছি সেটা আসলে কতটুকু সাস্টেনেবল বিনিয়োগ হচ্ছে এবং রিটার্নটা কিভাবে আসছে, সেই জায়গায় আসলে সরকার ইফেক্টিভ কি করতে পারে এই ঋণগুলো নিয়ে? দেখুন, এখানে বড় যেটা দরকার সেটা হচ্ছে প্রকল্প চয়নের ক্ষেত্রে প্রাক প্রিফিজিবিলিটি যেটা বলা হয়, যে প্রাক অ্যাসেসমেন্ট করা, প্রাক মূল্যায়ন করা, পুনর্মূল্যায়ন, এই ধরনের বিভিন্ন স্টেজগুলো রয়েছে। দুর্ভাগ্যবশত পূর্ববর্তী সরকারের সময় আমরা দেখেছি যে এই অ্যাসেসমেন্টগুলো ঠিক মতো হতো না। এমনকি কোনো ক্ষেত্রে যারা ঋণ দিবেন তারাই অ্যাসেসমেন্ট করতেন, ফলে তিনি তার নিজের স্বার্থেই এই ঋণগুলোকে ভায়াবল দেখানোর একটা প্রবণতা ছিল। এবং অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প নেওয়া, জোর করে এগুলো নেওয়া হয়েছে। ফলে প্রথম যেটা দরকার, প্রকল্পের যৌক্তিকতা বিচার করা, অ্যাসেসমেন্টটিকে নিরপেক্ষ থার্ড পার্টি দিয়ে করা, অবশ্যই যারা ঋণ দিচ্ছে তাদের মাধ্যমে না, এবং সেটা নিশ্চিত করা দরকার। দ্বিতীয়ত হলো প্রকল্প ডিজাইন করবার ক্ষেত্রে উপযুক্তভাবে স্থানীয় প্রতিনিধিদের, স্থানীয় জনগণের তার সাথে সম্পৃক্ততা এবং তার মূল্যায়নটি দরকার, যে আদতে এই প্রকল্পে যা করা হচ্ছে সেটিতে হবে কিনা। এক্ষেত্রে অনেক সময় যেটা দেখা যায়, যারা এই টেকনিক্যাল কাজগুলো করে থাকেন তারা সরকারের বিভিন্ন যোগসাজশেরও পার্ট হয়ে যান, এবং সেইভাবে তারা প্রকল্পের IRR ERR অনেকভাবে হাই করে দেখান যাতে এই প্রকল্পটি যাতে ঋণ পেতে সুবিধা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সমস্ত মূল্যায়নগুলো সঠিক হয় না। এই জন্য একটি জিনিস দরকার, সেটা হচ্ছে যে প্রকল্প নেবার পরে, প্রকল্প বাস্তবায়নের পরে একবার একটু অ্যাসেসমেন্ট করে দেখা দরকার, যা বলা হয়েছিল প্রকল্প বাস্তবায়নের পরে তা আসলে আদায় হলো কিনা, এবং সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। সুতরাং এই জিনিসগুলো যদি করা হয় তাহলে প্রকল্পের ব্যয় কমবে, প্রকল্পকে অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেড করা যাবে, প্রকল্পের সুফলভোগী ঠিক করা যাবে, এবং সেখান থেকে কাঙ্ক্ষিত মাত্রায় আমরা যদি রিটার্ন নিশ্চিত করতে পারি তাহলে আমরা যে ঋণটি নেব সেটা যদি কিছুটা ব্যয়বহুল হয় সেটা রিপেমেন্টটা বা প্রদান করার সক্ষমতাটা আমাদের থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় যোগ দিয়ে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের ঋণ কাঠামো, দেশি বিদেশি ঋণ কাঠামো সব মিলিয়ে, এবং এটি পরিশোধের যে অবস্থা সার্বিকভাবে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বাংলাদেশের অর্থনীতি ব্যাপক চাপে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যার কারণে চলতি অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে 3.8%। গেল অক্টোবরে 4.5% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল দাতা সংস্থাটি। পরে অর্থবছর সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে এলে প্রবৃদ্ধি 6.7% হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় IMF। যদিও সরকারি হিসেবে প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.25%। এদিকে গেল 3 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত সরকারি বিভিন্ন পর্যায়ে বৈঠক শেষে সংস্থাটির প্রতিনিধি দল জানিয়েছে, চলমান ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তি ছাড় ও বর্ধিত ঋণ দেওয়ার বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে IMF। IMF প্রতিনিধি দলের ঢাকা সফরের বিষয়ে দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং দেশ থেকে প্রচুর পরিমাণে যে অর্থ পাচার হয়েছে, তো নানা কারণে দেশের অর্থনীতি কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে, এবং যারই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ঋণের জন্য দ্বারস্থ হয়, এবং 2023 সালের 30 জানুয়ারি বাংলাদেশকে 470 কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করে IMF, যার মধ্যে ইতোমধ্যে কিন্তু 3 কিস্তিতে বাংলাদেশ 231 কোটি ডলার পেয়েছে। এবং চতুর্থ কিস্তি অর্থ ছাড়ের আগে বাংলাদেশে IMF এর একটি প্রতিনিধি দল কিন্তু এসেছে গত 3রা ডিসেম্বর। কিস পাপার জর্জিওর নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে, এবং তারা বাংলাদেশের বিভিন্ন সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, কর্মকর্তাদের সাথে কিন্তু দফায় দফায় তারা বৈঠক করছে এই অর্থ ছাড়ের বিষয়ে। এরই মধ্যে গতকালকে অর্থ সচিব এবং বাংলাদেশ ব্যাংকের সাথেও কিন্তু IMF এর প্রতিনিধি দলটি বৈঠক করেছে, এবং বৈঠকের পর IMF বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে যে চতুর্থ কিস্তিতে বাংলাদেশকে আসলে 64.5 কোটি ডলারের অর্থ
ছাড় করা হচ্ছে। তো সেই বিবৃতির পর আজকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এর কথা রয়েছে IMF এর। দুপুর 12:15টার দিকে এই প্রেস কনফারেন্স হবে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে। তো সেটার জন্যই আমরা অপেক্ষা করছি যে IMF প্রতিনিধি দলটি তারা সচিবালয়ে আসবে এবং তারা প্রেস ব্রিফিং করবে এবং তারা ভিতরে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন বিষয় কিন্তু তারা তুলে ধরবে। যদিও তার কালকে বিবৃতিতে তো বলেছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এই বছর কিন্তু 3.8% বেশি হবে না, তবে আগামী 2025-26 অর্থ বছরে তারা বলেছে যে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে, চাঙ্গা হবে এবং বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.7% উন্নীত হবে। তো প্রেস ব্রিফিং হলে আমরা তাদের মুখ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। তো সচিবালয়ে এই ছিল IMF এর ব্রিফিং সংক্রান্ত যে সংবাদ সম্মেলনে তার সবশেষ পরিস্থিতি। IMF এর বৈঠকের সবশেষ জানতে এতক্ষণ ছিলাম সরাসরি অর্থ মন্ত্রণালয়ে। দেশের আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে $60 কোটি ঋণ সহায়তা দিল এশীয় উন্নয়ন ব্যাংক ADB। এ লক্ষ্যে বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে একটি চুক্তি সই করেছে ম্যানিলা ভিত্তিক ঋণদাতা সংস্থাটি। ADB বলছে এই ঋণ সুবিধা বাংলাদেশকে কাঠামোগত সংস্কারে সহায়তা করবে, বাড়বে রাজস্ব আয়, পাশাপাশি বিভিন্ন প্রকল্পে সরকার যে বিনিয়োগ করে সেগুলোর রিটার্ন বাড়াতে সহায়তা করবে। এছাড়া বেসরকারি খাতের উন্নয়নেও ভূমিকা রাখবে এই ঋণ। এদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকর সংস্কার হবে। সপ্তাহের শেষ কার্য দিবসের সূচকে নিম্নমুখী প্রবণতা দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, গতকালও কিন্তু আমরা দেখেছি যে নিম্নমুখী প্রবণতায় কিন্তু কার্যক্রম শেষ হয়েছে সূচকের। আজকেও কিন্তু আমরা সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে দেখছি একটু হলেও উন্নতি ঘটেছে। ডিএসসির প্রধান সূচক থেকে শুরু করে ডিএসসির স্পেশাল সূচক, বিশেষায়িত সূচক পর্যন্ত সবগুলোই কিন্তু 1 পয়েন্ট প্রায় বেড়ে কিন্তু ডিএসসির প্রধান সূচক অবস্থান করছে 5209 পয়েন্টে। ডিএসসির শরিয়ার সূচক অবস্থান করছে 1164 পয়েন্টে। এছাড়া ডিএসসির যে বিশেষায়িত সূচকটি ডিএসসি 13 সেটি কিন্তু অবস্থান করছে 1931 পয়েন্টে। একই অবস্থায় যদি বলি যে 149টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু ঊর্ধ্বমুখী আমরা দেখছি, 119টির কিন্তু অবস্থান দেখছি যে নিম্নমুখী অবস্থায় রয়েছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 97টি প্রতিষ্ঠানের শেয়ার দর। আর এখন পর্যন্ত 30,018টি শেয়ার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য দেখছি আমরা প্রায় 80 কোটি টাকার বেশি। এছাড়া এই ঊর্ধ্বমুখী কিছুটা প্রবণতার মধ্য দিয়ে যদি আমরা বলি সেটি হচ্ছে যে টপ 20 অবস্থায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু প্রথমে আমরা দেখছি যে অরিয়ন ইনফিউশন প্রতিষ্ঠানদের শেয়ারের দর এখন পর্যন্ত রয়েছে 388 টাকা 50 পয়সা দরে হাত বদল চলছে। সর্বোচ্চ ছিল 395 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 371 টাকা 20 পয়সা। দ্বিতীয় অবস্থানে রয়েছে টপ 20-তে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তৃতীয়তে রবি, 4 নম্বর অবস্থানে রয়েছে জিপিএস ইস্পাত এবং 5 নম্বর অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পাওয়ার ওভেন, 6 নম্বরে রয়েছে সায়াম কটন। তো সব মিলে বলা চলে যে ডিএসসির যে নিম্নমুখী অবস্থায় গত কাল কার্যক্রম শেষ হয়েছিল এবং আজকে যেটি বলা চলে যে কার্যক্রমের মধ্যে দিয়ে কিন্তু কিছুটা হলেও আশার যে অবস্থান সেটি কিন্তু বলা চলে যে বিনিয়োগকারীদের মাঝে কিন্তু কিছুটা আশার সঞ্চার জাগাচ্ছে। তো এই ছিল ডিএসসির সবশেষ অবস্থা। প্রায় 4 বছর পর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হচ্ছে বন্ধ থাকা উত্তরের 6টি চিনিকল। প্রথম দফায় শ্যামপুর ও সীতাবগঞ্জ চালু হবে, বাকিগুলো চালু করা হবে পর্যায়ক্রমে। সরকারের এমন পরিকল্পনায় খুশি শ্রমিক, কর্মচারী ও আখ চাষি। তবে পুরোপুরি উৎপাদনে যেতে সময় লাগবে আরও 1 বছর। নাজমুল ইসলাম, নিশাতের রিপোর্ট। 2020 সালে তৎকালীন সরকার লোকসানের অজুহাতে বন্ধ করে দেয় দেশের 6টি রাষ্ট্রায়ত্ত চিনিকল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল খুব দ্রুতই আধুনিকায়নের মধ্য দিয়ে এসব সুগার মিল চালুর উদ্যোগ নেওয়া হবে, তবে তা বাস্তবায়নে নেওয়া হয়নি কোনো কর্মপরিকল্পনা। এরপর চিনিকল চালুর দাবিতে আন্দোলনে নামেন শ্রমিক, কর্মচারী ও আখ চাষি। অবশেষে 4 বছর পর চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রথম দফায় চালু হবে শ্যামপুর ও সীতাবগঞ্জ চিনিকল, দ্বিতীয় ধাপে পঞ্চগড় ও পাবনা চিনিকল এবং তৃতীয় ধাপে কুষ্টিয়া ও রংপুর চিনিকল চালু হবে। সরকারের এমন পরিকল্পনায় খুশি চিনিকল সংশ্লিষ্ট লক্ষাধিক মানুষ। অন্য ফসলের অনেক মূল্য, এই দিক দিয়ে আখের মূল্যটা জরুরি বৃদ্ধি করতে হবে। সুগার মিলে যখন চালু ছিল এখানে কমপক্ষে 1000 শ্রমিক ছিল। এই 1000 শ্রমিকের লেনদেন হবে, এখানে কোটি কোটি টাকার বিনিময় হবে এখানে, তখন অর্থনীতিটা আমাদের নতুন করে ফিরে পাবো আমরা। দ্রুত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন
এইটা আমাদের কর্পোরেশনের কাছে দ্রুত দাবি। চিনিকল কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে মিলগুলো চালু করতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যে এটা চালু করার মতন অবস্থায় আছেন। মিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে কারখানাতে পরিষ্কার করা থেকে শুরু করে অন্যান্য কাজ অলরেডি শুরু করে দিয়েছে, যেন আগামীতে খুব তাড়াতাড়ি চালু করা যায়। তবে অর্থনীতিবিদদের মতে বছরব্যাপী আখের প্রাপ্যতা নিশ্চিত করা, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করার পাশাপাশি এসব চিনিকলকে আধুনিকায়ন করা না গেলে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে না। পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করে যদি পূর্ণ সক্ষমতায় এই চিনিকলগুলো আপনি অপারেট করতে পারেন তাহলে লাভের মুখ দেখা সম্ভব। চিনি কলগুলোকে আধুনিকায়নের মাধ্যমে ডিস্টিলারি স্থাপন করে আপনি বাই প্রোডাক্ট, শুধুমাত্র সুগারের উপর আপনি নির্ভর না থেকে বাই প্রোডাক্ট উৎপাদনের দিকে মনোনিবেশ করতে হবে। এই অনিয়ম এবং অব্যবস্থাপনা যাতে পুনরাবৃত্তি না করে, এই জন্য আপনাকে যত ধরনের দুর্নীতি এবং অনিয়ম আছে সেগুলো রোধ করতে হবে। 60-এর দশকে গড়ে ওঠা এই 6 চিনিকলের দৈনিক আখ মারাইয়ের সক্ষমতা গড়ে 1,500 মেট্রিক টন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবারও পবিত্র রমজানে আজোয়া, মরিয়ম, মাবরুম এবং আম্বারের মতো অভিজাত খেজুরের আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে 400 টাকার বেশি শুল্ক পরিশোধ করতে হবে। চট্টগ্রাম কাস্টম হাউজের নতুন শুল্ক হার অনুযায়ী আলজেরিয়া এবং তিউনিশিয়া থেকে আসা সাধারণ খেজুরের শুল্ক হার হবে প্রতি কেজিতে 250 টাকা। চলতি অর্থ বছরে আজোয়া, মরিয়ম, মেরজুল, মাবরুম এবং আম্বার খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে 3.75, আলজেরিয়া, টিউনিশিয়ান খেজুরে 2.30 এবং ইরাকের খেজুরে $1 শুল্ক হার পরিশোধ করতে হবে। এছাড়া প্যাকেটজাত খেজুরে 2.50, বস্তার শুকনো খেজুরে $2 এবং ভেজা খেজুরে 70 সেন্ট শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এবং ট্যারিফ কমিশনের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম কাস্টম হাউস বুধবার এই শুল্ক হার কার্যকর করেছে। আমদানিকারকরা শীঘ্রই এলসি খুলবেন এবং এই যে আমরা যে বেনিফিট তাদের দিয়েছি এক্ষেত্রে বাজারে এটা খুবই ভালো প্রভাব পড়বে বলে আমরা আশা করছি। 2022-23 অর্থ বছর পর্যন্ত কোনো রকম শ্রেণী বিভাগ ছাড়াই মাত্র 50 সেন্ট থেকে $2.50 আমদানির উপর খেজুরের শুল্কায়ন করত চট্টগ্রাম কাস্টম হাউস। তবে গত অর্থ বছরে ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে খেজুরের দাম লাগামহীন করায় সরকার শেষ পর্যন্ত শুল্ক হার বাড়িয়ে দেয়। 10% কমেছে, যেখানে 100 ডিউটি দিতে হচ্ছে। এমন খেজুর আছে 1 কেজিতে শুধু 400 টাকা কেজিতে ডিউটি দিতে হচ্ছে। এদিকে মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে রমজান সামনে রেখে খেজুর আমদানি অর্ধেকে নেমেছে। গত 15 ডিসেম্বর পর্যন্ত 5.5 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে 3,355 মেট্রিক টন। অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 6,981 মেট্রিক টন। আসছে রমজানে 40 থেকে 50,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে বাংলাদেশে। মার্কেট ঘুরে কোনো বিক্রি হচ্ছে না, সবাই মনে করছে আরও দাম কমবে, এই আশায় বসে আছে সবাই। বর্তমানে পাইকারি পর্যায়ে 5 কেজির প্রতি প্যাকেট আজোয়া 4,500, মরিয়ম 7,000, কালমি 3,300, ইরানি মরিয়ম 4,900 টাকা এবং মেরজুল 5,700 টাকা দরে বিক্রি হচ্ছে। পবিত্র রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর আমদানির উপর সরকার যে শুল্ক হার কমিয়েছে তা বাস্তবায়ন শুরু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে নতুন শুল্ক হারের আমদানি করা খেজুর এখনও বাজারে আসেনি। এর মাঝে প্রতি খেজুরের দাম কমতে শুরু করেছে কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত। রমজান যত সন্নিকটে আসবে ততই খেজুরের দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আসবে, এমনটি বলছেন আমদানিকারক এবং ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চাল ও আলু আমদানি। গত 3 দিনে 2,364 মেট্রিক টন আলু ও 1,166 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এই মুহূর্তে বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। আলু উৎপাদনে বিশ্বের সপ্তম স্থানে বাংলাদেশ। প্রতি বছর গড়ে দেশে আলুর চাহিদা রয়েছে প্রায় 80 লাখ মেট্রিক টন। গেল বছর দেশে আলুর উৎপাদন হয়েছিল 1,09,00,000 মেট্রিক টন। চাহিদার তুলনায় আলুর উৎপাদন বেশি হয়। দেশ স্বাধীনের 52 বছরে
কখনো বাংলাদেশকে আলু আমদানি করতে হয়নি, বরং বিশ্বের 16টি দেশে বাংলাদেশের যে আলু সেটি রপ্তানি হয়েছে। গেল বছর দেশে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় সরকার বিভিন্ন শর্ত দিয়ে আলু আমদানির অনুমতি দেয় এবং বর্তমানে কিন্তু আলুর আমদানি বেড়েছে। গত 3 দিনে আমরা দেখতে পেয়েছি বেনাপোল বন্দর দিয়ে প্রায় 2400 মেট্রিক টন আলু ভারত থেকে আমদানি হয়েছে। তবে আমদানি বাড়লেও কিন্তু বাজারে যে আলুর দাম কমেনি। বর্তমানে আমদানিকৃত আলু বেনাপোল বন্দর থেকে 75 টাকা থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পেয়েছি চাল উৎপাদনে বিশ্বের 3য় স্থানে বাংলাদেশ। প্রতি বছর গড়ে দেশে চালের চাহিদা রয়েছে 3 কোটি 60 লাখ মেট্রিক টন, আর গেল বছর দেশে চাল উৎপাদন হয়েছে 4 কোটি 13 লাখ মেট্রিক টন। অর্থাৎ আমদানির চেয়ে চাহিদার থেকে চাল উৎপাদন বেশি হলেও কিন্তু চাল আমদানি করতে হয়। তবে বিভিন্ন শর্ত দিয়ে প্রায় 2 বছর বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। অবশেষে গত 17 নভেম্বর সরকার চাল আমদানির অনুমতি দিলে চাল আমদানি শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি বর্তমানে ভারত থেকে চাল আমদানি বৃদ্ধি পেয়েছে। গত 3 দিনে 1136 মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। তবে চাল আমদানি বাড়লেও কিন্তু স্থানীয় যে বাজার সে বাজারে কিন্তু দাম কমেনি। বর্তমানে আমদানিকৃত স্বর্ণ চাল বেনাপোল বন্দর থেকে 55 থেকে 56 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য চালও আমরা দেখতে পেয়েছি কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে চাল এবং আলু আমদানি নিয়ে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থল বন্দরে। ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের বার্ষিক বিজনেস পার্টনার্স মিট অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষ এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান হওয়ার লক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করে ইউনাইটেড গ্রুপ বাংলাদেশ এবং আইগ্যাস তুরস্ক। এতে উপস্থিত ছিলেন ইউনাইটেড আইগ্যাসের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন অরট্যাক। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক শওকত ওসমান জামিল। আগত অতিথিদের জন্য আয়োজন করা হয় রাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রেমিটেন্স অ্যাওয়ার্ড 2024 পেল ইসলামী ব্যাংক বাংলাদেশ। গেল অর্থ বছর সর্বোচ্চ রেমিটেন্স আহরণ করা ইসলামী ব্যাংকে পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের হাতে পুরস্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অত্যাধুনিক আকর্ষণীয় মডেলের গাড়ি তৈরির প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো। মালয়েশিয়ান প্রোটন প্রথমবার তৈরি করেছে বৈদ্যুতিক গাড়ি, আর চীনা কোম্পানি বিওয়াইডি তৈরি করতে যাচ্ছে রোবট চালিত গাড়ি। গাড়ির চালকের আসনে এবার রোবট বসাতে যাচ্ছে চীন। বৈদ্যুতিক গাড়ি চালাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট ব্যবহার করবে দেশটির শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ইতোমধ্যে রোবোটিক্স প্রযুক্তির উন্নয়নে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ প্রকৌশলীদের। প্রথমবারের মতো বাজারে বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে এলো মালয়েশিয়ান প্রতিষ্ঠান প্রোটন। এর উদ্বোধনীতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার যেমন বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে, তেমনিভাবে তৈরি হবে নতুন কর্মসংস্থান। অন্যদিকে আমেরিকান ও চীনা কোম্পানিগুলোর আধিপত্য ঠেকাতে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও নিসান যৌথভাবে কাজ শুরু করতে যাচ্ছে। খুব দ্রুতই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম নিক্কি। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 3 মাসে 42,000 কোটি টাকা সুদ পরিশোধ করল সরকার। চলতি অর্থ বছরে বরাদ্দের লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের, অর্থের সঠিক ব্যবহারের পরামর্শ। ব্যাপক চাপে দেশের অর্থনীতি, প্রবৃদ্ধি নামতে পারে 3.8%। IMF এর পূর্বাভাস, আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে $60 কোটি সহায়তা এডিবির। এবং প্রায় 4 বছর পর চালু হচ্ছে বন্ধ থাকা উত্তরের 6টি চিনি কল। উৎপাদনে যেতে লাগবে আরও 1 বছর। কর্মী ও আখ চাষিদের মুখে হাসি, অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার আশা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়।